আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন বিষয় নিয়ে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক লাইভ প্রোগ্রাম স্বাস্থ্য কথায়। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি। দর্শক, আসছে পবিত্র মাহে রমজান। এই রমজানে সবাই চাই সুস্থভাবে থাকতে, তাই স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আমাদের মনে চলে আসে। কি খাবো এই রমজানে, কিভাবে সুস্থ থাকবো, কিভাবে ভালো থাকতে পারি? যে দর্শক, এই সকল প্রশ্নের উত্তর জানবো আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে। কথা বলবো রমজানের সুস্থতায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমার সাথে আছেন অত্যন্ত বিশেষ একজন অতিথি। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট লিভার, পরিপাকতন্ত্র, অগ্নাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড। আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। জি দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের অনুষ্ঠানটি আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই আপনারাও এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারবেন কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। চলুন শুরু করি আজকের আলোচনা। স্যার, আমরা কথা বলবো রমজানের সুস্থতায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এই বিষয়টা নিয়ে। শুরুতে আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের এই রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসটা কতটা জরুরি? আমরা আসলে তিনটা ভাবে ভাগ করতে পারি খুব সহজভাবে বোঝার জন্য। একটা হচ্ছে পানি জাতীয় খাবার, ফল জাতীয় খাবার এবং স্বাভাবিক যেই খাবার আমরা খেয়ে থাকি। পুরো রমজানে কেউ যদি শুধু এই সিম্পল তিনটা জিনিস ফলো করে, অর্থাৎ পানির ব্যাপারে আসি, যে সেহরি থেকে ইফতার পর্যন্ত মিনিমাম অন্তত 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া। সেই পানির মধ্যে পানি থাকতে পারে, ডাবের পানি থাকতে পারে, লেবুর শরবত থাকতে পারে হালকা গুড় দিয়ে। কেউ কেউ অনেক সময় রমজানে খুব কোষ্ঠকাঠিন্য প্রবলেমে ভুগেন, তাদের ক্ষেত্রে আমরা বলি যে ইসুপগুলোর ভুসি খাওয়ার জন্য হালকা একটু মধু দিতে পারেন, অথবা কিছুটা ফ্রেশ যদি উনি গুড় পান সেক্ষেত্রে ইসুপগুলোর ভুসির সাথে গুড়ের শরবত খেতে পারেন। যদি আমরা ফলের মধ্যে আসি, সব ধরনের ফল হচ্ছে রমজানে নিরাপদ, সব ধরনের ফলই উনি খেতে পারবেন। তবে অনেক সময় ফলের জুসটা আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ একসাথে কনসেন্ট্রেটেড অনেক যদি ফলের জুস খেয়ে থাকেন সেক্ষেত্রে পেটে এক ধরনের ব্লটিং হয়, ডিসকমফোর্ট হয়, পেট ফাঁপা, পেট ভরা ভরা, ফোলা ফোলা, অস্বস্তি লাগা যদি বেশি পরিমাণে ফলের জুস খেয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা কাঁচা ফল খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। স্বাভাবিক খাবার বলতে আমি বোঝাতে চাচ্ছি আসলে মাছ, মাংস, মুরগি, ডিম। সবাইকেই আমরা বারবার বলি যে পুরো একটা রমজানে সারাদিন রোজা রাখার পরে যে কোনো তেল মশলা ভাজি ভুনা খাবার, যেমন পেঁয়াজ, আলুর চপ, ছোলা মুড়ি, বুট বেগুনি, এগুলো যতটুকু সম্ভব এড়িয়ে চলার জন্য। কারণ আসলে একটা মাস রমজান থাকলে আমাদের লিভার ফাস্টিং কন্ডিশনে থাকে। এই সময় শরীরের যত ধরনের ফাস্টিংয়ের কারণে এবং 1 বছর অনিয়ন্ত্রিত খাবারের কারণে আমাদের শরীরের ভিতরে কিছু ধরনের কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হয়। এই ফাস্টিংয়ের কারণে এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো লিভারগুলো স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, অর্থাৎ ফিল্ট্রেশন করে, এবং অটোমেটিকলি আপনার লিভারটা এগুলো ফিল্ট্রেশন অর্গান বা ছাকন অর্গান হিসেবে কাজ করে। সেক্ষেত্রে এই ফাস্টিংয়ের ফলে লিভারটাও অনেক সুস্থ থাকে। আর আমাদের পাকস্থলীর যে সেলগুলো থাকে, অর্থাৎ স্টোমাকের যেই সেলগুলো থাকে, প্রত্যেক দিনই কিন্তু আমাদের কিছু কিছু সেল ঝরে যায়, অপ্রয়োজনীয় সেলগুলো ঝরে যায়, স্টুলের সাথে এগুলো বের হয়ে যায় এবং প্রয়োজনীয় সেলগুলো আমরা রিজেনারেশন হয়। তো ফাস্টিং কন্ডিশন থাকার কারণে এই সেলগুলো খুব বেশি ভালো থাকে। কাজে আপনি যদি সারাদিন রোজা রাখার পরে পেঁয়াজু, ছোলা মুড়ি, বুট বেগুনি বা ভারী খাবার খান, স্পেশালি পুরান ঢাকার মানুষরা যেমন খুব বেশি ভারী খাবার খান, ওনারা পোলাও, গোরমা, বিরিয়ানি শুরু করেন, সেক্ষেত্রে আসলে পুরো বডি সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে সুস্থ থাকার জন্য আসলে এই রমজানটা খুবই জরুরি, এবং সুস্থ খাদ্যাভ্যাস সহজভাবে আপনারা পানি, ফল এবং খাবার, মানে খাবারের ক্ষেত্রে আমরা বলি যে রুটি দিয়ে শুরু করতে পারেন, কেউ চাইলে ভাতও খেতে পারেন, মাছ, মাংস, মুরগি যে কোনো তরকারি খেতে পারেন, তবে সেটা একেবারেই পাতলা ঝোল করে রান্না, মশলা কম হবে। যেমন মাছ মুরগির তরকারিতে আমরা বলি স্বাভাবিকভাবে বাংলাদেশি মানুষরা আমরা একটু বেশি স্পাইসি ব্যবহার করি, সেক্ষেত্রে সবার প্রতি পরামর্শ হচ্ছে তরকারি ঝোলটা খাবেন না। মাছ, মাংস, মুরগিটা তুলে এক ধরনের পাঁচমিশালি সবজি করতে পারেন আপনারা ডাল দিয়ে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে। যেমন ভেজিটেরিয়ান যারা, স্ট্রিক্ট ভেজিটেরিয়ান যারা, তারা তো আসলে নিরামিষভোজী, একদম ডাল দিয়ে একটা সবজি করেন মশলা কম দিয়ে, সেই সবজি দিয়ে আপনারা মাছ, মাংস, মুরগির তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারেন, অথবা লাল আটা রুটি খেতে পারেন।
স্যার আমরা তো আজকে কথা বলছি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এটা নিয়ে, এর মাঝে দেখা যাচ্ছে আসল আলোচনা হচ্ছে আমরা পেটটাকে কিভাবে ভালো রাখতে পারি। দেখা যাচ্ছে পেটের বিভিন্ন রকমের রোগ ইতিমধ্যে আমরা জানি, যেমন হচ্ছে ফ্যাটি লিভার নিয়ে আমরা কথা বলে থাকি, আবার একটা তথাকথিত ভাষা যেমন আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে এটাও অনেকে বলে থাকেন। তো শুরুতে একটু ফ্যাটি লিভার নিয়ে স্যার কথা বলি, যে ফ্যাটি লিভার যারা আক্রান্ত আছেন আমাদের রোগীরা, প্রথম প্রশ্ন তাদের থাকে আমি কি রোজা রাখতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন চলে আসে। বা গ্যাস্ট্রিকের রোগীরা যেহেতু গ্যাসের সমস্যা হয় অনেক বেশি, রোজা রাখতে পারবেন কিনা এ ব্যাপারে একটু স্যার, সিয়াম পালন তো আছেই, সাথে রোজার যে উপকারিতাটা এই রোগীদের ক্ষেত্রে আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? দেখেন, সাধারণত তো ফ্যাটি লিভার বলেন আর পেটের গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যার কথাই বলেন, অটোমেটিক আপনার ফাস্টিং কন্ডিশন বা খালি পেটে থাকলে পেটের রোগও ভালো থাকে, লিভার আরও বেশি ভালো থাকে। যে ফ্যাটি লিভারের রোগীরা তো আমরা অনেক ধরনের ওনাদেরকে খাবার রেস্ট্রিকশন দিই, তো স্বাভাবিকভাবেই তো রোজাতে তো ওনারা আরও বেশি ভালো থাকবেন। তবে খাদ্যাভ্যাসটা যেটা আমি প্রথমেই বলেছি একটু পরিবর্তন করতে হবে। ওনারা পানি ফল দিয়ে ইফতার করেই সবচেয়ে বেস্ট হচ্ছে যে লাল আটা রুটি খেয়ে মানে খাবেন ওনারা, সাথে মাছ মাংস মুরগির তরকারি খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে যাতে পোলাও কোরমা বিরিয়ানি বা অনেকক্ষণ না খাওয়ার পরে পেঁয়াজু ছোলা মুড়ি এই ধরনের খাদ্যাভ্যাস যাতে অবশ্যই পরিহার করেন। আর রমজানের সময় দেখা যায় যে আমাদের পেশেন্টরা দুই ধরনের রোগ নিয়ে আসেন সাধারণত আমাদের কাছে। একটা হচ্ছে পেটে তীব্র ব্যথা, একটা হচ্ছে পিত্তথলিতে পাথর। সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় সাধারণত অনেকেই আপনার খুব ভারী খাবার খান, অনেকে দাওয়াত খান, পোলাও কোরমা বিরিয়ানি খান। তো গলব্লাডার যে স্টোন, পিত্তথলির যে পাথর, এটা কিন্তু সাধারণত যে কোনো একটা রিচ ফুড বা হেভি ফুড খাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই অ্যাটাকটা হয়। কাজেই সারাদিন রোজা রাখার পরে যারা পোলাও কোরমা বিরিয়ানি খান অনেকেই আসলে পরের দিনই দেখা যায় আমাদের কাছে প্রচণ্ড তীব্র পেট ব্যথা নিয়ে আছেন। এবং এই আসার অন্যতম একটা কারণ হচ্ছে গল স্টোন। পিত্তথলিতে পাথরের অ্যাটাকটা সাধারণত যে কোনো একটা পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ার পরেই অ্যাটাকটা হয়। আর আরেক ধরনের রোগ, যারা পেটে আলসার ঘা নিয়ে আসেন, দেখা যায় যে সারাদিন রোজা রাখার পরে উনি ভারী কিছু খেলেন, পরের দিন সকালে প্রচণ্ড তীব্র ব্যথা হয়। অনেকে আবার সেহরির সময়ও পোলাও কোরমা বিরিয়ানি খান, তো সেক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড তীব্র ব্যথা বা খুব অস্বস্তি, পেট ফোলা, পেটে প্রচুর গ্যাস হওয়া, এসব নিয়ে আমাদের কাছে আসেন। অনেক সময় দেখা যায় যে আলসার ঘা ছাড়াও পেটে প্রচণ্ড ব্যথা এবং খাদ্যাভ্যাস অনিয়ন্ত্রিত হওয়ার কারণেই কিন্তু রোগীরা আমাদের কাছে আসেন। এটা একটাই কারণ আসলে, সেটা হচ্ছে যে ফুড রিলেটেড ডিসপেপসিয়া আমরা বলি, বদহজমজনিত সমস্যা। সব ধরনের বদহজমে কিন্তু আসলে পেট ফাঁপা ভরা থাকে না। অনেক ধরনের বদহজমে শুধু ব্যথার তীব্রতাটা বেশি থাকে, দেখা যায় যে কোনো ধরনের পেট ফাঁপা থাকে না, ব্যথা হয়। আরেক ধরনের বদহজম, যেটাকে আমরা পোস্টপ্রান্ডিয়াল ডিস্ট্রেস সিনড্রোম বলি, এখানে কোনো ধরনের ব্যথা হয় না, পেটে খাবার পরে পেটে খুব কষ্ট হয়, যেমন পেট ফুলে থাকা, অল্প একটু খেলেই পেট ভরে যাওয়া, সকালবেলায় খেলাম বিকাল পর্যন্ত দেখা যায় পেটটা ভরে থাকে, সাথে বমি বমি ভাব এবং কারো কারো বমিও হয়ে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে রিচ ফুড থেকেই হয়। কাজেই পেটের সুস্থতা, এবং আপনি যেটা বললেন যে ফ্যাটি লিভার থেকে ভালো থাকার উপায় হচ্ছে যত বেশি ফাস্টিং থাকা যায় ততই ভালো। ততটাই ভালো। তাহলে রমজানে শুধুমাত্র আসলে সিয়াম পালনের সাথে এটাও আসলে একটা আমরা উপকারিতা পাচ্ছি অবশ্যই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে পারি। স্যার, এই যে ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস যে রোগগুলোর কথা আমরা বলছি, সেক্ষেত্রে দেখা যায় একটা কথা চলে আসে যে আমরা তো আসলে মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, ভাতটা দেখা যায় কোনোভাবেই পরিহার করতে পারছি না। আমরা লাল রুটি খেতে বলছি বা লাল আটার রুটি খেতে বলছি, কিন্তু না, রোগীরা এসে বলেন আমি ভাত খেতে পারবো কিনা। তো এইসব রোগীদের ক্ষেত্রে বিশেষ করে ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস বা ডিসিএলডি যেটা বলছি, ভাতের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, বা আপনারা কি বলেন কতটুকু ভাত খেতে পারবেন? রমজানে আসলে এই ব্যাপারে আমরা খুব বেশি হার্ড অ্যান্ড ফাস্ট রুল থাকি না, কারণ হচ্ছে ফ্যাটি লিভারের রোগীরা সারা দিন তো রোজা রাখেন, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি অল্প পরিমাণ ভাত খেতে পারবেন সেফলি, কারণ সারাদিন প্রায় 16 থেকে 18 ঘন্টা রোজা হয়ে যায় আমাদের। সেক্ষেত্রে একদম ভাত খেতে পারবেন না, এটা যেমন আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা প্রেক্ষাপটে এটা সম্ভব না। আসলে সবাই লাল আটা রুটি খেতে পারেন না, যাদের পক্ষে সম্ভব তারা তো খাবেনই। ফ্রুট সালাদ খান, চিকেন সালাদ খেতে পারেন, বিভিন্ন ধরনের ফ্রুটসের আইটেম খেতে পারেন। তো এটা তো আসলে সবার পক্ষে সম্ভব হয় না। তো যাদের ক্ষেত্রে দেখা যায় ভাতের খুব অভ্যস্ত, আমরা বলি ভাতটা একটু কম খাওয়ার জন্য। মাছ মুরগি তো আসলে নিরাপদ, ইভেন গরু মাংস সেফলি খেতে পারবেন, যেমন হাড্ডির সাথে নরম মাংস যেটা। কিন্তু স্যার এক্ষেত্রে একটু বলে নিব যে অনেক রোগীদের, বিশেষ করে লিভারের রোগীদেরকে তো আপনারা এটাও বলে থাকেন যে প্রোটিন রেস্ট্রিক্টেড খাবার তারা খাবেন, সেক্ষেত্রে তারা আসলে কিভাবে রমজানে এটা পরিমাপ করবেন? ঢালাওভাবে আসলে প্রোটিন রেস্ট্রিকশন করা হয় না। লিভার সিরোসিস রোগীদের ক্ষেত্রে কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট অনেক বেশি, কখনো 1.5 গ্রাম পার কেজি পার ডে। ধরেন স্বাভাবিক একজন মানুষের ওজন যদি 60 কেজি হয়, তার কিন্তু প্রোটিন অনেক বেশি প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে আমরা বলি যে ডিমের সাদা অংশ 4টা থেকে 5টা খাওয়ার জন্য, মুরগির মাংস, গরুর মাংস,
এগুলো স্বাভাবিকভাবেই খেতে পারবেন। গরু মাংস ক্ষেত্রে আমরা বলি স্বাভাবিক যে হাড্ডির সাথে গরু মাংস এটাকে অ্যাভয়েড করতে বলি। সলিড যে গরু মাংসটা ওটা ওনারা নিরাপদে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঢালাওভাবে মানা করা হয় না। তেলের ব্যাপারে আমরা একটু রেস্ট্রিকশন থাকতে বলি যে ভালো হচ্ছে যে অলিভ অয়েল খাওয়ার জন্য, যদি না পারা যায় ভালো খাঁটি সরিষার তেল যদি পাওয়া যায় সরিষার তেল দিয়ে খাওয়ার জন্য। যেহেতু অনেকক্ষণ আপনার ফাস্টিং থাকা হয়, ভাত অল্প পরিমাণে খাবে, একদম খেতে পারবে ব্যাপারটা তা না, অল্প পরিমাণ ভাত খেতে পারবে। আর সবচেয়ে বেস্ট তবে লাল আটার রুটি, অবশ্যই যারা লাল আটার রুটি ব্যবস্থা করতে পারবেন অবশ্যই লাল আটার রুটি খাবেন। বিভিন্ন ফ্রুট সালাদ করতে পারবেন, চিকেন সালাদ খেতে পারবেন। এটা হচ্ছে এক ধরনের মানুষের জন্য যাদের পক্ষে সম্ভব। আর যাদের পক্ষে সম্ভব না তারা ভাত খেতে পারবেন, সাথে মাছ মাংস মুরগির তরকারি সেফলি খেতে পারবেন। অবশ্যই মশলা কম ব্যবহার করবেন, ঝাল কম ব্যবহার করবেন। স্যার, একজন দর্শক প্রশ্ন করেছেন আলসারের রোগীরা কি রোজা রাখতে পারবেন, তিনি জানতে চেয়েছেন। যে ডেফিনেটলি আলসারের রোগীরা তো ভালো থাকবে না, আমি আগেই বলেছি যে আলসারে তো আসলে স্পেসিফিক কিছু ড্রাগস আছে, যেমন যদি সেটা ডকুমেন্টেড হয়, এন্ডোস্কোপি ছাড়া কিন্তু আলসার ডায়াগনোসিস করা যায় না। আসলে আমরা এন্ডোস্কোপি করে যদি ডকুমেন্টেড হয় যে আলসার পাওয়া যায়, সেক্ষেত্রে 14 দিনের আমাদের কিছু স্পেসিফিক অ্যান্টিবায়োটিক্স আছে এবং অ্যান্টিবায়োটিক্সগুলো খাওয়ার পরে কিন্তু আলসারটা ভালো হয়ে যায়। তো এক্ষেত্রে রোগীদের ফাস্টিং কন্ডিশনে বা খালি পেটে আলসার রোগীরা আরও ভালো থাকেন। আর এটা তো আসলে দীর্ঘক্ষণ না, ইফতারের সময় তো উনি খাবার খাচ্ছেনই, আবার সেহরির সময় খাবার খাচ্ছেন, যে আলসারের রোগীরা সেফলি রোজা রাখতে পারবেন। আচ্ছা দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। স্যার, এই যে গ্যাস্ট্রিকের কথা বলছি, এটা তথাকথিত ভাষা, অনেকেই রোগীরা বলে থাকেন আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আমার পেট ফুলে যায়, এই ধরনের কমপ্লেন আমাদের রোগীরা করেই থাকেন। তো তাদের আরেকটা প্রশ্ন থাকে, দুধ বা দুগ্ধ জাতীয় খাবার তারা খেতে পারবেন কিনা। অনেকে আবার বলে থাকেন এটা খেলেই দেখা যাচ্ছে আমার খুব খারাপ লাগছে, এ ব্যাপারে কি বলবেন? এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজড, মানে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, মানুষ টু মানুষ ভ্যারি করে। বাংলাদেশের মানুষদের ক্ষেত্রে সাধারণত অনেক ক্ষেত্রেই দুধ হজম হয় না। যেমন দুধ খেলেন, দুধ জাতীয় কোনো খাবার যেমন দুধ, চা, কফি, দই, মিষ্টি, ছানা, সাগু, পায়েস, ফিন্নি, সেমাই, অর্থাৎ দুধের যে কোনো খাবার খাওয়ার পরে অনেকের যে জিনিসটা হয়, পেটে প্রচণ্ড গ্যাস হয়, নাভির চারপাশে কামড় দেয়, বারবার নরম বাথরুম হয়ে যায়, এই ধরনের সমস্যা যাদের হয় তাদের আমরা বলি আপনারা দুধ জাতীয় খাবার খাবেন না। যদি দুধ খাওয়ার পরে এ ধরনের সমস্যা না হয়, ওনারা নিরাপদে দুধ খেতে পারবেন। তাহলে স্যার এই ব্যাপারে কোনো, এটা আসলে যার যার অভ্যাসে একেবারে ইন্ডিভিজুয়ালাইজ, প্রত্যেক মানুষের এটা ভিন্ন। তবে বাংলাদেশের মানুষের দুধ হজম না হওয়ার প্রবণতাটাই বেশি, সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে ঢালাওভাবে সবাইকে মানা করি না। যাদের দুধ খেলে অসুবিধা হয় ওনারা দুধ খাবেন না, যাদের দুধ খেলে অসুবিধা না হয় দুধ খাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। যে স্যার, আরেকটা প্রশ্ন আমাদের রোগীরা করে থাকেন লেবুর ব্যাপারে, গ্যাস্ট্রিকের রোগীরা তারা বলে থাকেন লেবু তো খুব উপকারী, আমি খেতে চাই কিন্তু লেবুটা খেতে পারি না, লেবু খেলে দেখা যাচ্ছে খারাপ লাগছে। আরও কিছু কিছু ফলের কথা ওনারা খেতে চান কিন্তু দেখা যাচ্ছে খেলেই হচ্ছে ওনার, যেটা আপনি বললেন, ব্লোটিং হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের রোগীদেরকে আপনি কি পরামর্শ দিয়ে থাকেন, লেবু খেতে পারবে কিনা? প্রথমে ফলের ব্যাপারে আসি, সব ধরনের ফল কিন্তু নিরাপদ। আর আমি এটা আগেই বলেছি যে ফলের জুস অনেক সময় পেটে খুব গ্যাস করে, তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনো জুস যখন আপনারা প্রস্তুত করবেন সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ফ্রেশ ফলের জুসই খাবেন। তবে আরও যদি ফলের জুসের সমস্যা হয়, সাধারণত কাঁচা ফলে কোনো ধরনের পেটের সমস্যা হওয়ার কথা না। আর লেবুর ব্যাপারটা হচ্ছে একই, দেখেন অনেক যেটা করে 1 কাপ পানির মধ্যে 2-3টা লেবু একবারে ব্যবহার করেন, এটা তো আসলে ঠিক না। আপনি একটা লেবুকে কয়েক টুকরো করেন, সেই অল্প লেবু আপনি নিশ্চিন্তে খেতে পারেন। আসলে ওভার ইটিং না করলেই হয়, যদি লিমিটেড পরিমাণে খায় তাহলে কিন্তু লেবুতে কোনো সমস্যা হওয়ার কথা না। বরঞ্চ সারাদিন রোজা থাকার পরে একটু লেবু পানি, একটু ফ্রেশ গুড় দিয়ে যদি খাওয়া হয়, এতে শরীরের যেমন অনেক সতেজতা এবং সজীবতা চলে আসে, ঠিক তেমনি শরীরের জন্য এটা খুব উপকারী। তবে সেটা লিমিটেড, অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে খাবেন, ওভার ইটিং কোনো কিছুই এটা উচিত না। স্যার, কিছু কিছু রোগীকে আপনারা বলে থাকেন, বিশেষ করে লিভারি রোগীদেরকে 1.5 লিটার পানি খাবেন সারাদিনে। তো যে রোগীগুলো আমার মানে রমজানে রোজা রাখছেন, তারা সেহরি বা ইফতারে আসলে এই পানিটাকে কিভাবে তারা পরিমাপ করে খাবে? দেখা যাচ্ছে একেবারে তো অনেক বেশি পানি অবশ্যই খেতে পারবে না, কিন্তু 1.5 লিটার পানি, কিছু কিছু রোগীদেরকে আমরা বলে থাকি না এতটুকু পানি আপনাকে খেতে হবে আপনার শরীরের জন্য, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে, কি করবেন রোগীরা? না, রমজানের ক্ষেত্রে আসলে সবাই তো, এটা আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে স্পেশালি লিভার সিরোসিস, যেটা নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস আমরা বলি। কারণ লিভার সিরোসিস 2 ধরনের হয়, একটা নিয়ন্ত্রণের বাইরে, একটা নিয়ন্ত্রণের মধ্যে। নিয়ন্ত্রণের বাইরের পেশেন্টগুলো কিন্তু আসলে অনেক বেশি পেটে পানি চলে আসে, পায়ে পানি চলে আসে, তাদের ক্ষেত্রে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন রাখতে বলি, অর্থাৎ পানি আপনি মেপে মেপে 1.5 লিটার খাবেন। কিন্তু যাদের সিরোসিস নিয়ন্ত্রণের মধ্যে আছে,
তাদেরকে আমরা ঢালাওভাবে ফ্লুইড রেস্ট্রিকশন করতে বলি না। আপনি সেফলি নিরাপদে 2 লিটার পানি উনি, অর্থাৎ ইফতার থেকে সেহরি পর্যন্ত উনি 2 লিটার পানি উনি নিরাপদেই খেতে পারবেন। স্যার আপনার কাছ থেকে সব খাবার সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। একটু আসে মিষ্টির ব্যাপারে, অনেকেই জিজ্ঞেস করেন, হয়তো ডায়াবেটিসও আছে সাথে, জিজ্ঞেস করেন রমজানিকে আমি একটু মিষ্টি খেতে পারবো কিনা, আমার লিভারের সমস্যা আছে বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এক্ষেত্রে মিষ্টির ব্যাপারে পরামর্শ কি হবে? মানে আর্টিফিশিয়াল মিষ্টি যেগুলো, এগুলো তো আসলে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে বলা হয় যে আপনি এগুলো খাবেন না। তবে গুড় দেওয়া, যদি একদম ফ্রেশ গুড়ের যদি কোনো ধরনের মিষ্টান্ন ওনারা তৈরি করতে পারেন বাসায়, সেটা উনি সেফলি নিরাপদে খেতে পারবেন। কারণ সারাদিন রোজা রাখার পরে অল্প পরিমাণ মিষ্টিতে আসলে ক্ষতিকর হয় না। আর সেকেন্ড থিং হচ্ছে যে রমজানে তো আমরা সবাইকেই বলি যে ইফতার করার পরে অথবা আপনার রাতের নামাজ যদি কেউ পড়তে পারেন তাহলে তো আসলে অটোমেটিক একটা এক্সারসাইজ হয়ে যায়। আর যদি না হয় সেক্ষেত্রে রাতে অন্তত এশার নামাজের পরে উনি কমপক্ষে 20 থেকে 25 মিনিট বিরতিহীন ঘাম ঝরানো হাঁটতে পারবেন আর কি। এতেই দেখা যায় যে অনেক সময় ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল হয়ে যায়। জি স্যার, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এখন বাজারে আসলে অনেক রকমের কৃত্রিম যে চিনি যেগুলো পাওয়া যায়, আমাদের রোগীরা মনে করে হয়তো এটা অনেক সেফ, যেমন হচ্ছে জিরো ক্যাল বা জিরো এই ট্যাবলেটগুলো, এগুলাকে আসলে খাওয়া উচিত? দেখেন, ইন্টারন্যাশনাল এভিডেন্স অনুযায়ী যদি আমি আপ টু ডেটের রেফারেন্স দেই, এখন পর্যন্ত কোনো আর্টিফিশিয়াল সুইটনার রিকমেন্ডেড না। আচ্ছা, আমরা সবাইকে এ ধরনের আর্টিফিশিয়াল সুইটনারগুলো স্ট্রংলি অ্যাভয়েড করতে বলি যে এগুলো আপনারা না পারতে আসলে খাবেন না। তাহলে আমাদের রোগীদেরকে আমরা এটাই পরামর্শ দেব যেন এগুলো তারা না খান। স্যার, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে বলবেন। আসলে এক বছরে রমজানটা 1 মাসের জন্য আসে। এই 1 মাসে কেউ যদি যারা রোজা রাখতে পারেন, যদি সুস্থ খাদ্যাভ্যাস আপনারা মেনটেন করতে পারেন, যেটা আমি প্রথমে বলেছিলাম যে খাবারটাকে আপনারা 3 ভাগে ভাগ করেন, কিছু অংশ পানি, কিছু অংশ ফল এবং কিছু অংশ স্বাভাবিক খাবার। প্রোটিন অ্যাডুকুয়েট খেতে হবে, অর্থাৎ মাছ, মাংস, মুরগি, ডিম, এবং চেষ্টা করবেন তরকারির রান্নাগুলো যাতে খুব লেস স্পাইসি হয়, মশলা কম থাকে, পাতলা ঝোল করে রান্না করার চেষ্টা করেন, 5 মিশালি সবজি ডাল দিয়ে রান্না করার চেষ্টা করেন, লাল আটার রুটি খাওয়ার চেষ্টা করেন। সাহারি থেকে ইফতারি পর্যন্ত কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পানি খাওয়ার চেষ্টা করেন। অনেকে ইফতারির সময় একবারে অনেক পানি খেয়ে ফেলেন। এটা না করে ধীরে ধীরে আস্তে আস্তে মাগরিব থেকে একদম অর্থাৎ ইফতার থেকে সাহারি পর্যন্ত অল্প অল্প করে ফ্রিকোয়েন্টলি বারে বারে আপনি 2 থেকে 2.5 লিটার পানি খান। এতে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইফতারের সময় স্বাভাবিকভাবে ফলের পরিমাণটা একটু বাড়ান। এতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুস্থ থাকবেন। 1 বছরের পেটের ভিতরে যত ধরনের ময়লা আবর্জনা বা শরীরের ভিতরে যে টক্সিন সাবস্টেন্সগুলো তৈরি হয়, এই 1 মাস রোজা রাখার মাধ্যমে, সুস্থ খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনারা 1 বছরের টক্সিক সাবস্টেন্স থেকে ফ্রি থাকতে পারবেন। জি, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। দর্শক, আজ আমরা কথা বললাম রমজানের সুস্থতায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এই বিষয়টি নিয়ে আমার সাথে ছিলেন ডাক্তার মিজানুর রহমান। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখা হবে আগামী দিনে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।